ওর নাম স্নেহা সেনগুপ্ত। ও মিসেস ইন্ডিয়া। তুই যে ট্রফিটা যখন পেলি বা তার আগে তোদের কিরকম কিরকম হলো সেটা একটু বল। নিবেদিতা দি মিসেস ইন্ডিয়া কুইন অফ সাবস্টেন্স বললো। আমেরিকা থেকে লন্ডন থেকেও কন্টেস্টেন্টরা পার্টিসিপেট যেহেতু করে। সুনিতা উইলিয়ামসের ইন্টারভিউ করেছিস, হ্যাঁ, এইটা তুই আমাকে একটু এক্সপিরিয়েন্স গুলো বল। ওটা আমার জীবনে বিরাট বড় কিক। টয়লেট করতে গেছি রাত্রিবেলা, ফোনটা একটা হ্যাবিট আমাদের, যে চেক করে দেখছি দীপঙ্কর দে হসপিটালে ভর্তি। আমি একটা বই লিখছি, তোমাকে বলে রাখি, এটা কেউ জানে না। ও, আমি 15 কিলো ওয়েট কমিয়েছি। ও, আমার বাচ্চা হওয়ার পর আমার 90 কিলোজ ওয়েট ছিল। বাংলা থেকে ডাকেনি, আমি একটা বম্বে থেকে কল পেয়েছি, জানি না সেটা কতদূর কি হবে। এটা সাউথ ইন্ডিয়া থেকে বেশ কয়েকটা কল পেয়েছি। আমার সব থেকে কষ্ট করে পাওয়া অ্যাসাইনমেন্ট, যেটার জন্য আমি 15 রাত ঘুমাইনি, সেইটার একটা লাইনও নিউজ পেপারে বেরোয়নি। আমার ভালো ভালো লাগা ছিল, মানে কলেজ লাইফে একটা ছেলেকে ভালো লাগতো, কিন্তু ওটা কিছু হয়নি। দাদু হচ্ছেন পদ্মভূষণ পেয়েছেন। আচ্ছা, সুবোধচন্দ্র সেনগুপ্ত, এমিনেন্ট প্রফেসর অফ ইংলিশ লিটারেচার, উনি জ্যোতি বসুর টিচার ছিলেন, সত্যজিৎ রায়ের টিচার ছিলেন। আর আরেকটা মজা হচ্ছে, আমি সাংবাদিকতা করতে করতে দুম করে আনন্দবাজার চাকরি ছেড়ে দিয়েছিলাম। আই জাস্ট স হিজ পায়ের পাতা। এ তো পুরো পুরো 50s এর গল্প করছিস। বরের পাটা দেখে আমি পছন্দ করেছিলাম, নারায়ণের মতো ফর্সা ধপধপে সুন্দর পা। তো মজার ঘটনা। নমস্কার, নিবেদিতা অনলাইনে আজকে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে এক সুন্দরীর বাড়িতে এসেছি। মানে সে সুন্দরী একদম, সত্যি মানে একদম আক্ষরিক অর্থে, তার কারণ ও মিসেস ইন্ডিয়া। স্নেহা, তোকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা দি। কি বলবো বুঝতে পারছি না, কারণ মানে তুমি আমাকে অনেকদিন ধরে চেনো, হ্যাঁ, আমিও তোমাকে অনেকদিন ধরে চিনি। যে ও ও ওর নাম স্নেহা সেনগুপ্ত। ও মিসেস ইন্ডিয়া। আর তুই বাকিটা তোর যে এক্সপিরিয়েন্সটা এই মিসেস ইন্ডিয়া করতে গিয়ে, তুই যে ট্রফিটা যখন পেলি বা তার আগে তোদের কিরকম কিরকম হলো সেটা একটু বল। নিবেদিতা দি মিসেস ইন্ডিয়া কুইন অফ সাবস্টেন্স, এটা পুরো নাম। It is not only a beauty pageant, it is something more than a beauty pageant. 15 বছর ধরে ওরা ভারতবর্ষের বিভিন্ন ম্যারিড মহিলাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছে, যেখানে তারা তাদের ইচ্ছে পূরণ করতে পারে। তাদের ইচ্ছেগুলো কি? আমাদের মেয়েদের কিছু বেসিক ইচ্ছে থাকে, টু ফিট ইন টু দ্যাট বডিকন ড্রেস, হাই হিলে হাঁটা, শুধু তাই নয় কনফিডেন্সের সঙ্গে হাঁটা। এবং আমরা একটা বড় জেনারেশন, আমরা সুস্মিতা সেনকে দেখে বড় হয়েছি, ঐশ্বর্য রায় বচ্চনকে দেখে বড় হয়েছি, প্লাস আরো অনেক সুন্দরীরা আছেন, অ্যাক্ট্রেসেসরা আছেন, তাদের দেখে বড় হয়েছি। এবং মিসেস বিষয়টা আরো ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে বিয়ের পর একটা মেয়ের মধ্যে বা সমাজ কিছু জিনিস চাপিয়ে দেয় তাদের মধ্যে, যে তাদের জীবন আর সেভাবে এগোবে না। হ্যাঁ, কিন্তু মিসেস ইন্ডিয়ার এই প্ল্যাটফর্ম সেই সুযোগ আমাদের দিয়েছে। এই এই যে মিসেস ইন্ডিয়া, ওটা তো ফেমিনা মিস ইন্ডিয়া, ধর ওইটা যেটা হয়, এটা কাদের? এটা হচ্ছে ঋতিকা বিনয় আর বিনয় ওয়াদওয়া। ঋতিকা বিনয় ব্যাঙ্গালোরের অলমনি বা IIM ব্যাঙ্গালোরের অলমনি, এবং উনি মিসেস এশিয়া প্যাসিফিক জিতেছিলেন। মিসেস ইন্ডিয়া উনি প্রথম শুরু করেছিলেন ভারতবর্ষে, যখন তিনি দেখলেন যে মিসেসদের জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। আমি যে মিসেস ইন্ডিয়াতে পার্টিসিপেট করেছি, এটা হচ্ছে সব থেকে অথেন্টিক এবং সব থেকে পুরনো মিসেস ইন্ডিয়া। 15 বছর ধরে এটা ওরা করছে, এবং এদের কন্টেস্টেন্টরা তোমার ইয়েতে যায়, ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াকে। এবং এবছর প্রথম ওরা উইনার্সরা বা আগের বছরের উইনার্সরা কানের রেড কার্পেটেও হেঁটেছে। তো এবং আরো অন্যান্য অনেক তোর যাওয়ার ব্যাপার আছে সেটাতে, তার মানে হ্যাঁ, আমি যদি চাই আমি পরের বছর যেতেই পারি, কানের রেড কার্পেটে হাঁটতেই পারি, হ্যাঁ, যদি আমি চাই। এবার আমাকে তুই বল যে এটাতে তুই যাওয়ার জন্য, আমি ওকে তুই তুই করে কেন বলছি জানেন, ও কিন্তু আমার মানে জাতের মানে ও সাংবাদিকতা করেছে এবং খুব পপুলার সাংবাদিক, ও অনেক ভালো ভালো কাজ করেছে, সেটা আমি পরে আসছি। আপাতত ওর ওই জার্নিটা শুনি। তুই আমাকে একটা কথা বল, যে তুই যে যাবি মনস্থির করলি, এটা কেন? সাংবাদিকতা করেছি 15 বছর,
2010 থেকে 2015 সালে এসে আমার মনে হলো যে এবার আমার থেমে যাওয়া উচিত সাংবাদিকতায়, কারণ আমার মেয়েও খুব ছোট এবং কিছু ঘটনাও ঘটেছিল। একটা সময় পরে আমার মনে হলো যে এখন আমার বন্ধ করা উচিত। প্রথম কথা হচ্ছে, প্রথম প্রায়োরিটি ছিল হচ্ছে আমার 3 বছরের একটা মেয়ে আছে, সে খুবই ছোট। আমার হাজবেন্ড প্রফেশনালি একজন অ্যাডভোকেট, প্রচন্ড ব্যস্ত থাকে, বাচ্চাকে সময় দিতে পারে না। আমিও প্রচন্ড ব্যস্ত থাকতাম আর কি, খুব বেশি মাত্রায়। আমি ওকে সময় দিতে পারতাম না। প্লাস একটা মানে স্যাক্রিফাইস করার তো একটা কারণ থাকে। আমি যদি কর্মক্ষেত্রেও সেই স্যাটিসফ্যাকশনটা কোথাও গিয়ে পাচ্ছি। ল্যাক করে আমার, হ্যাঁ, তাহলে আমার মনে হয় না আমি বাচ্চার উপর এই ইনজাস্টিসটা করতে পারি। মানে তোর সেরকম, তার মানে তুই শেষের দিকে তোর মানে তুই কাজটা ঠিকভাবে করতে পারছিলিস না। কাজটা করতে পারছিলাম না, কিংবা আমি সেই জিলটা ফিল করছিলাম না, অনেস্টলি সেইং, যেটার জন্য এটা তো একটা অ্যাড্রিনালিন রাশের ব্যাপার। তুমি নিজে সাংবাদিক, তুমি খুব ভালো করে বোঝো যে কিরম ভাবে আমরা কাজটা করতে চাই বা কতটা ঝাঁপিয়ে পড়ে কাজটা করি। সেই জায়গা থেকে কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল যে আমার এবার, তার আগে আমি কান থেকে ফিরেছিলাম, তার ঠিক 1-1.5 মাস আগে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে কানে গেছিলিস কেন? কাভার করতে? কভার করতে। কান থেকে ফেরার পরে আমার মনে হলো, আরো 2-3 মাস যাওয়ার পরে আমার মনে হলো এখন আমি আমার মেয়েকেই পুরোটা সময় দেবো। এইবার মেয়েকে সময় দেওয়ার পর কি হলো তুমি জানো, সাংবাদিকতায় যারা একদম মানে 9 to 5 জব তো এটা নয় যে আমি সকাল 9টায় ঢুকলাম বিকেল 5টায় বেরোলাম। আমি সকাল 9টায় ঢুকবো ঠিকই, ফিরবো কখন আর কখন আমি অ্যাকচুয়ালি ঘুমাতে যাবো বা রাত্রিবেলা আমার ঠিক করে ঘুম হবেও কি না, রাত্রিবেলা একটা কিছু ইনসিডেন্ট ঘটে গেল, কেউ একটা মারা গেল, এরকম তো ঘটেছে। মানে প্রচুর হয়। টয়লেট করতে গেছি রাত্রিবেলা, ফোনটা একটা হ্যাবিট আমাদের, যে চেক করে দেখছি দীপঙ্কর দে হসপিটালে ভর্তি। হ্যাঁ, আমার তখন যে সহকর্মী ছিল সে লিখছে যে আমার ল্যাপটপটা বাড়িতে, কেউ কি স্টোরিটা ধরাতে পারবে? সঙ্গে সঙ্গে তাকে বললাম আমি কি স্টোরিটা ধরে নেবো? রাত 3টে বাজে তখন। সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে টাইপ করতে শুরু করে দিলাম, কপিটাকে ফার্স্ট ড্রাফট করে। এটা তো আমাদের জীবন। তারপরে হঠাৎ করে সকালবেলা পিসিআর থেকে, তখন আমি TV9 ছিলাম, পিসিআর থেকে ফোন করে বলছে বাপি লাহিড়ী মারা গেছে। ঘুম চোখে উঠে কোনো রকম ভাবে চোখ মুখ ধুয়ে টিভির সামনে ফোনে বসে সেটা হু ওয়াজ বাপি লাহিড়ী অ্যান্ড কিভাবে মারা গেল পুরো বিবৃতিটা তখনই দিতে হয়েছিল। তো এই তো আমাদের জীবন। তো ঘুম ঠুম কিছু ছিল না। 2 ঘন্টা 2 মাস আমি কন্টিনিউয়াস ঘুমিয়েছি। ঘুমানোর পরে আমি একটা বই লিখছি, তোমাকে বলে রাখি, এটা কেউ জানে না। আমি সাংবাদিকতার উপরেই একটা বই লিখছি। যদি ঈশ্বর চান তাহলে ওটা পুজোর আগে বেরোবে, না হলে তার পরে বেরোবে, বা বইমেলায় বেরোবে, কখন বেরোবে জানি না, এবছরই বেরোনোর কথা। তবে বইটা নিয়ে কনসেন্ট্রেট করছিলাম, তখন হঠাৎ করে দেখলাম যে মিসেস ইন্ডিয়াতে এরকম 2 মাস ধরে ঘুমেছি মানে ক্লান্তি, মানে সকাল আর মানে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাচ্ছি, ভাবতে পারছো? চা কফি খেয়ে একটু ঘুমিয়ে পড়ছি, আবার দুপুরবেলা ঘুমাচ্ছি, আবার রাত্রিবেলা সন্ধ্যেবেলা ঘুমাচ্ছি। মানে ওই যে সারাক্ষণ ধরে একটা দৌড়ানো, একটা এটা চেস করা, এটা চেস করা, একটা থামলে তো একটা হবেই। হ্যাঁ, হঠাৎ করে দেখছি আমি খুব ঘুমাচ্ছি, কিন্তু ওই 2 মাস ঘুমানোর পরে মনে হলো যে আর পারছি না, এবার আমাকে কিছু একটা করতে হবে, করতেই হবে। তো বইটা নিয়ে বসলাম, বইটা লিখছিলাম। তারপরে মিসেস ইন্ডিয়া একটা রেজিস্ট্রেশন ছাড়লো যে এরকম রেজিস্ট্রেশন ইউ ক্যান ডু ইট, একটা ইয়ে হবে, একটা অডিশন হবে। তো আমি রেজিস্টার করলাম কয়েকটা ন্যাচারাল ফটোগ্রাফ দিয়ে। ন্যাচারাল মানে হচ্ছে ন্যাচারাল, উইদাউট মেকআপ, সিম্পল, যতটা সিম্পল আপনি থাকতে পারেন ততটা সিম্পল। এটা আমি অডিয়েন্সকেই বলছি তোমার, যে বিউটি প্যাজেন্টে এখন ওই প্লাস্টিক সার্জারি কেউ দেখে না, এখন সবাই ন্যাচারাল লুকটাই দেখতে চায়। ওরকম কয়েকটা ছবি পাঠালাম। ওরা আমাকে একটা স্কেডিউল করতে বললো, ডেট, যে আপনি একটা, ওরাই আমাকে বললো যে আপনি দেখুন কোন দিন আপনি অডিশন দিতে পারবে। ওরা 3টে অপশন দিয়েছিল আমাকে। একটা হচ্ছে আমি দিল্লিতে গিয়ে অডিশন দেবো, আরেকটা হচ্ছে আমি ওয়েব ক্যামে যেরকম অনলাইন হয় ওরকম দেবো, আরেকটা দিয়েছিল টেলিফোনিক। এবার আমি ওদের জিজ্ঞেস করেছিলাম টেলিফোনিক কেন? বললো আমেরিকা থেকে, লন্ডন থেকেও কন্টেস্টেন্টরা পার্টিসিপেট যেহেতু করে, মিসেস হু আর ইন্ডিয়ান্স পার্টিসিপেট করে, ওরা তো ফট করে ওদের টাইম লাইন ম্যাচ করে না, প্লাস ওরা আসতে পারবে না ওরম ভাবে। তো ওদের জন্য ফোন, আপনি চাইলে আপনিও ফোন করতে পারেন। আমি বললাম ফোন কেন? এবার আমি বলি ফোনটা আমি বেছে নিয়েছিলাম তার কারণ হচ্ছে আই ওয়ান্টেড টু ওয়ার্ক অন মাই বডি। আমি 15 কিলো ওয়েট কমিয়েছি। আমার বাচ্চা হওয়ার পর আমার 90 কিলোজ ওয়েট ছিল। আমি প্রচন্ড মোটা ছিলাম, আমি ফুটবলের মতো গোল ছিলাম। নট ডিমিনিং এনিওয়ান হু ইজ ফ্যাট। আমি জন্য টেলিফোনিক কলটা নিলাম।
15 থেকে 17খানা প্রশ্ন করেছিলেন ব্যাক টু ব্যাক। ঋতিকা বিনয়, দ্য ডিরেক্টর হারসেলফ, টুক মাই ইন্টারভিউ। শি আস্কড মি 15 to 17 কোয়েশ্চেন্স। প্রত্যেকটা না ভেবে উত্তর দিয়েছিলাম। তারপর বললো যে না, ওনার খুব মনে হলো যে না ঠিক আছে, ইউ আর এ গুড ক্যান্ডিডেট, আপনার মতো মেয়েদেরকে আমরা অ্যাকচুয়ালি চাই, যাদের জীবনে একটা ঘটনা ঘটে, মানে ঘটনা মানে ঘটনা বহুল জীবন যাদের, এরকম কন্টেস্টেন্টই আমরা চাই। তো পরের দিন ওরা আমাকে মেল করলো, আমি মেলের উত্তর দিলাম। হ্যাঁ, একটু একটু বলছে এই কারণে চায় ওরা, তার কারণ মিসেস ইন্ডিয়া যখন সে, তার মানে কি মিসেস যখন সে হয়েছে, তার বাচ্চা হয়েছে, তার জীবনে তো কিছু ঘটনা ঘটেছে। মিস ইন্ডিয়া ধর 17, 18, 19-এর মতো তো তার জীবনটা নয়, হবে না। সুতরাং এই ঘটনা বহুল যে তোর জীবনটা চাই ওরা জেনেছিল। তার ওদেরকে যেটা বলেছিল সেটা যদি একটু জানাস, কি বলেছিল? ওরা আমাকে প্রচুর প্রশ্ন করেছিল। আচ্ছা। ইনফ্যাক্ট এটাও জিজ্ঞেস করেছিল যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আমার কেমন লাগে এবং ওনার কোন কাজটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা। এইটাও ছিল হ্যাঁ, প্রশ্ন। তারপর আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কি ভাবি, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি কোনো চ্যারিটি অ্যাম্বাসাডার হই তাহলে আমি কাদের নিয়ে কাজ করতে চাইবো। তো ওরা এরকম ধরনের বহু প্রশ্ন করেছিল। পরের দিন চলে আসলো হচ্ছে আমার কাছে একটা মেল। মেলটা দেখলাম যে ওরা সিলেক্ট করেছে। তারপরে আমি আমার আমার জার্নিটা শুরু হলো। প্রথম যেটা হলো, এখানে আমি একটা কথা বলতে চাই, আই হ্যাড এ গ্রুমার। আমার একজন গ্রুমার ছিল এবং ঘটনাচক্রে আমি হচ্ছি সেই সাংবাদিক যে প্রথম ওর ইন্টারভিউ করেছিলাম। এবং ও আমার কলেজের বন্ধু, ওর নাম অ্যাডোলিনা গাঙ্গুলি। আমি ওর কথা এখানে বলতে চাই এই কারণে, কারণ ও অনেকগুলো প্যাজেন্ট জিতেছে, ইন্টারন্যাশনাল প্যাজেন্টও জিতেছে। আচ্ছা। এবার ও ওটা করার পর কি করছে, ও নিজের একটা ইনস্টিটিউশন খুলেছে। আমি ওর কাছে, ও নিজে পার্সোনালি আমাকে ট্রেন করতো। এটা আমি তোমাকে বলছি অক্টোবরে আমাকে বললো স্নেহা ফার্স্ট ওয়েট কমা, আগে কিন্তু ওজন কমাতে হবে। এই ওজন কমানোর প্রসেসটা কিরকম ও ছিল? মাই গড নিবেদিতা দি, আমি তোমাকে কি বলবো। প্রথম কথা, জীবন থেকে যত সুস্বাদু খাবার, আমি ভীষণ ফুডি, হ্যাঁ আমি প্রচন্ড খেতে ভালোবাসি। মানে আমি হচ্ছে আইসক্রিম ডিনারে খেতে পারি, ভীষণ খেতে ভালোবাসি আর খুব লোককে খাওয়াতে ভালোবাসি। আর যে খুব খেতে ভালোবাসে আমি তাদেরকে খুব ভালোবাসি। আমি খুব খেতে ভালোবাসি। আই লাভ টু ইট, আই লাভ পিপল হু ইট। কারণ আমার মনে হয় যারা খুব খেতে ভালোবাসে তারা খুব মন থেকে ভালো, এটা আমার মনে হয়, এবং খুব ইনোসেন্ট মাইন্ডেড হয়। তো সবার আগে সব মাখন, ঘি, আমার জীবনের সব থেকে প্রিয় আইসক্রিম সব দূরে সরিয়ে দিয়ে সিদ্ধ সবজি। সকালে ঘুম থেকে উঠে সেদ্ধ সবজি। সকালে ঘুম থেকে উঠে কি খেতাম, আমি কফি ছাড়া বাঁচতে পারবো না। ব্ল্যাক কফি খেতেই হবে, কফি তো আমাকে খেতেই হবে। আর আমার মা খুব চেঁচাতো, সকালে খালি পেটে কেউ কফি খায় না। আমি, আমার থাইরয়েড আছে, পলিসিস্টিক ওভারি আছে, সব আছে, ঠিক আছে। থাইরয়েডের ওষুধটা খেয়ে আমি ফার্স্টে কফি খাই, তারপরে ধরো একটু লেবুর জল খেলাম। আর ব্রেকফাস্টে কি খেতাম, সেদ্ধ সবজি, ডিম সেদ্ধ, ফল, দুপুরবেলা এইটুকু ভাত। এইটুকু মানে এক হাতাতে যতটুকু ওঠে ওইটুকু ভাত, একটুখানি দই, একটু সবজি সিদ্ধ, একটা মাছের পিস, আবার আর শশা ছিল হচ্ছে কনস্ট্যান্ট খেতে হবে তোমার শশা, দই। এবার বিকেল বেলা ধরো একটু ফল খেলাম, রাত্রিবেলা ডিনারেও আবার। আর সন্ধ্যেবেলা যদি খিদে পেয়ে যেত কিছু একটা খেয়ে নিলাম, ধরো ভুল করে কিছু একটা খেয়ে নিয়েছি বড় সড়ো, রাত্রিবেলা ডিনারটা স্কিপ, বা শুধু শশা আর কি বলে ওটাকে, আপেল খেয়ে ঘুমিয়ে পড়তাম। এটা ছিল। আর ছিল হচ্ছে আমার জিম। ওটা একটা বিরাট ব্যাপার, তবে খাওয়াটাই 75%। হ্যাঁ, তো এইটা ছিল জার্নি। তারপরে হলো বিভিন্ন ওয়াক করা, আমি স্নিকার পরে হাঁটি। আমি জীবনে একটা মেকআপ ঠিক করে করতে পারতাম না, এইগুলো পুরোটা চেঞ্জ করতে হলো। আমার এখন একটা মেকআপের বক্স আছে গোলাপি রঙের, যেটা সুটকেসের মতো। তার মধ্যে আমার 4,600 টাকার এস্টে লডারের ফাউন্ডেশনও আছে, 200 টাকার ফাউন্ডেশনও আছে, বিকজ আই কেপ ট্রাইং অন মাই ফেস। আমি স্নিকার পরি, এখন আমার কাছে এত বড় বড় হিল আছে, হিল পরে আমি দৌড়াতে পারবো। মানে সেটা তুই কি বান্ধবীর থেকে ট্রেনিং নিলি? হ্যাঁ, ওই আমাকে ট্রেন করিয়েছে। তারপর তো তুই গেলি, তারপরে ওফ, বম্বে গেলি না দিল্লি গেলি। দিল্লিতে গেলাম, আমি শুরু থেকে বলি। হ্যাঁ, দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করেছি। যে এই যে একটা ছবি দেখতে পাচ্ছ না পিছনে, মা দুর্গার চালার মতো, হ্যাঁ এইটা আমাকে, এইটা আমি একটু বলতে চাই। সোহিনী সেনগুপ্ত আছেন না, তার যে হাজবেন্ড সপ্তর্ষি নান্দিকার, আমি কোনো প্রপ মেকার পাচ্ছিলাম না, এই প্রপটা করে দিয়েছি। এই প্রপটা আমি সপ্তর্ষিকে বলেছিলাম, সপ্তর্ষি আমাকে একটা প্রপ মেকার দেবে। হ্যাঁ, ওই প্রপটা তৈরি করলো। এবার ওই প্রপটা নিয়ে আমি দিল্লিতে গেছি, 4টে সুটকেস সঙ্গে, একা গেছি আমি।
ওই সুটকেসটা আমি ফ্র্যাজাইলে দিয়েছিলাম। প্রথম কথা তো ওটা ঢুকছিল না, যেখানে অ্যাকচুয়ালি ফ্র্যাজাইল মাপা হয়, মানে ঠিকঠাক চেকিং করা হয়, সেখানে ওটা ঢুকছিল না। তো মজার ঘটনা, আমি যখন লাগেজে ওটা তুলতে যাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, হঠাৎ করে একটা লোক বললো যে এতগুলো সুটকেস আছে আপনার, বড় বড় দুটো সুটকেস, ছোট ছোট দুটো সুটকেস। আর আমি ফ্র্যাজাইলে বলছি ওটা কখন আসবে, লোকটাকে জিজ্ঞেস করছি আপকো পাতা হ্যায় কাহা পে আয়েগা। বললো, বা লোকটা না নিজে স্বতঃস্ফূর্ত হয়ে এগিয়ে এসে আবার সব সুটকেস টুটকেস তুলে তুলে দিল। দিয়ে বললো যে আই এম ব্রিগেডিয়ার চৌধুরী ফ্রম ইন্ডিয়ান ও আর্মি। তুই বললি, হ্যাঁ। ইফ ইউ উইন a crown, I will take you to Fort William হুম। in Kolkata. ফাইন। এবার উনি আমাকে ফোন নাম্বার নিয়েছিলেন, যেহেতু উনি কিন্তু জিজ্ঞেস করেছিলেন আমাকে হুম, যে হুম। ওরা এক কথার মানুষ, ওরা যেটা হ্যাঁ, কথা তুই বলে তখন সেটা বলবি, কমিট তারপর করে। জিজ্ঞেস করে আবার নিয়ে গিয়ে তোকে দিয়েও ছিল ওটা। হ্যাঁ, তো উনি তখন আমাকে বললেন যে হোয়াট ইজ দ্য রেজাল্ট। আমি তখন বললাম এরকম হয়েছে, আমি প্রাইড অফ ইস্ট হয়েছি। হ্যাঁ, তোর পুরো এটা বলতো, তোর যে যে ক্রাউনটা তুই পেয়েছিস সেটা প্রাইড অফ ইস্ট মানে ইস্ট জোনাল, হ্যাঁ, মানে ওদের ইস্ট প্রাইড রিজন। অফ ইস্ট, নর্থ, সাউথ অ্যান্ড ওয়েস্ট ছিল। হ্যাঁ, তো আমাকে ওরা ইস্টের উইনার করেছে। উইনার হ্যাঁ, করেছিল, হ্যাঁ। তাই হোক, তারপর হ্যাঁ। কি হলো? তারপরে গেলাম দিল্লিতে। এটা একটা ছোট্ট ঘটনা, মানে উনি এটা, মানে এটা বলার জন্য এটা বলতে হলো। অনেকগুলো রাউন্ড ছিল, 8টা 9টা রাউন্ড ছিল। ওখানে গেলাম, গিয়ে আমি প্রথমে আমার রুমে ঢুকে গেছি, সকালবেলা গেছি, নিজের জায়গা নিজে, কারণ আমার টুইন শেয়ারিং ছিল, আমার সঙ্গে আরেকজন থাকার কথা। আমি ভেবেছিলাম সে পরের দিন আসবে। আমি সব রেডি টেডি করে এত বিরিয়ানি টিরিয়ানি খেয়ে দুপুরে ও, একটু ঘুমিয়ে, হ্যাঁ, গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম। হ্যাঁ। কারণ আমি একটা জিনিস জানি, আমাকে ওখানে খেতে হবে, আর আমি একটু আন্ডারওয়েট হয়ে যাচ্ছিলাম, আচ্ছা, আচ্ছা। মানে বেশি রিগারাস হয়ে হ্যাঁ, গেছিল। হ্যাঁ, হ্যাঁ। তো আমি ভাবলাম যে আমি খাবো, খেয়ে ঘুমাবো, তারপরে আবার ফলাহার করবো হুম। ফর দ্য রেস্ট অফ দ্য ডে। ঠিক বিকেলবেলা একটা নক হলো ঘরের মধ্যে, দরজাটা খুললাম। হাই স্নেহা, আই এম ডক্টর মনীষা কুলশ্রেষ্ঠ, আই এম ইউর রুমমেট। মনীষার বয়স হচ্ছে 62। আচ্ছা। শি ওয়াজ মাই ফেলো কুইন। হ্যাঁ। আমি ও ঢোকার সাথে সাথে বললাম, ম্যাম ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ টি অর কফি? কারণ এতটাই সে আমার থেকে সিনিয়র, সিনিয়র, হ্যাঁ। আমি ম্যাম ছাড়া কিছু বলতে পারছিলাম না। উনি আমার গালের মধ্যে এরকম হাত রেখে বলল, ইউ আর মাই ফেলো কুইন, হ্যাঁ, কল মি মনীষা। ঠিকই, কন্টেস্টেন্ট তোরা দুজনেই। হ্যাঁ, এবার ওনার 62। হ্যাঁ। নিবেদিতা দি, তোমাকে আমি কি বলবো, 60 বছর বয়সী মহিলাদের আমি এখানেও দেখি, আমি ওখানেও দেখেছি। কোনো বয়সটাই কিন্তু থামার নয়। তোমাকে দেখে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, হ্যাঁ, নিবেদিতা দির ব্যাপারে আমি একটা কথা বলি। নিবেদিতা দি, তুমিও কিন্তু আমার একটা বড় ইন্সপিরেশন। তার কারণটা আচ্ছা, হচ্ছে, সেটা পরে নিবেদিতা দি, মানে আমি মনীষার কথা বলার আগেই তোমার কথাটা কেন বলতে চাইছি, তুমি যে বয়সে এই কাজটা শুরু করেছো, এই নিজের দায়িত্বে ইন্ডিপেন্ডেন্টলি ইন্টারভিউ করা, এইটা করার কথাই তোমার বয়সে কেউ ভাবতে পারবে না। হ্যাঁ, তারপরে উনি ওরকম এলেন, উনি আমার থেকে বড়, যেটা আমি বলছিলাম, আমার থেকে বড় হিল পরেন, ভাবা যায়। আমার থেকে বেশি সাহসী কোটান কোট পোশাক পরেছিলেন, অফ শোল্ডার থেকে। আমার থেকে, তোমাকে এটা বলতে পারি, আশা করি অডিয়েন্স ইজ কোয়াইট অ্যাডভান্স নাও, আমার থেকে বেশি অ্যাডভান্স লঞ্জারি পরেছিলেন। ও, হ্যাঁ, 6টার মধ্যে উনি রেডি হয়ে যেতেন। সকালবেলা? হ্যাঁ, একদম রেডি টেডি হয়, পুরো টিপটপ। হ্যাঁ, এবং আমি ওনার সাথে হয়ে যেতাম, হ্যাঁ। কারণ তারপরে তো তোদের সমস্ত এবং আমাদের সব শুরু হয়ে যেত, আমরা পুরো কম্পিটিশন গুলো শুরু হয়ে যেত। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে। কটা কটা কম্পিটিশন ছিল? আমাদের অনেক ছিল। আমাদের প্রথমে একটা ইন্টারভিউ রাউন্ড ছিল, আমাদের একটা ফ্লোরাল ওয়্যার রাউন্ড ছিল, আমাদের একটা ককটেল রাউন্ড ছিল। ককটেলে কোনো ককটেল ছিল না, শুধু ড্রেসটাই ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তারপরে আমাদের একটা ট্র্যাডিশনাল ওয়্যার রাউন্ড ছিল, ট্যালেন্ট রাউন্ড ছিল, হ্যাঁ। সব আছে, এইগুলো সব আছে। আমাদের রেড ড্রেস রাউন্ড ছিল, ইন্ট্রোডাকশন রাউন্ড ছিল, হ্যাঁ, এই ছবিটা আমি দেখেছি। প্রচুর রাউন্ড ছিল আমাদের, যোগা ছিল আমাদের। মানে টোটাল কতদিন Excursion লেগেছিল তোর? আমি গেছিলাম 15 তারিখে, একদিন আগে গেছিলাম, 16, 17, 18। তারপরে রিটা গাঙ্গুয়ানি ছিলেন আমাদের গ্রুমার ওখানে। আই জাস্ট লাভ হার, মানে শি ইজ অ্যানাদার লেডি যাকে আমি ভীষণ ফ্যাসিনেটেড ওনার ব্যাপারে, মানে দ্য ওয়ে শি ইজ। মানে উনি রিগা হাউসের মালিক, শি রানস দ্যাট, উনি ইন্টারন্যাশনাল প্যাজেন্ট কোচও। উনি আমাদের মানে যেহেতু উনি ইন্ডিয়ান আর্মির, পুরো ট্রেনিংটা ওভাবে করেছিলেন যে কোন স্পুন কোন হাতে নিতে হবে, তারপরে কিভাবে টেবিল ম্যানার্স করতে হয়, সবার সাথে কিভাবে বিহেভ করতে হয়, খেতে বসে প্লেটের মধ্যে প্রচুর খাবার নিয়ে খেতে বসা উচিত না, তুমি যতটুকু খাবে ততটুকুই তোমার নেওয়া উচিত। এবং এইগুলো ওখানে সবকটা মার্কিং হয়েছে। মানে আমি যেই রুমের বাইরে বেরোচ্ছি,
আমার মার্কিং স্টার্ট হয়ে যাচ্ছে। আমি ওখানে বয়দের সাথে কিভাবে কথা বলেছি, সবকিছু ওয়াজ মার্কড। ফাইনালের দিনটা একটু বল, তোর ক্রাউনটা পাওয়া অব্দি বল, তারপরে আমি একটা ঘটনা এখানে বলতে হ্যাঁ, চাই। বল। এখানে আমার একজন অ্যাক্ট্রেসের কথা বলতে হবে, তিনি হচ্ছেন জয়া শীল ঘোষ। হুম হুম আমি নাচ করেছি 2.5 বছর বয়স থেকে শুরু করেছি নাচ করা, আমি ওডিসি শিখতাম। হুম। আহ, তারপরে আমি মমতা শঙ্করের কাছে ব্যালে শিখেছিলাম। ক্লাস 7-এ আমার মা আমাকে না জিজ্ঞেস করেই নাচে দিয়েছিল, আমাকে না জিজ্ঞেস করেই নাচ ছাড়িয়ে দিয়েছিল, তার কারণ আমার পড়াশোনার সাথে ক্লাস ক্ল্যাশ করে যাচ্ছিল। ঠিক আছে, মা টুক আ ভেরি গুড ডিসিশন, কারণ আমার বাড়িটা না খুব চাপের। আমার দাদু হচ্ছেন পদ্মভূষণ পেয়েছেন, আচ্ছা। সুবোধচন্দ্র সেনগুপ্ত, এমিনেন্ট প্রফেসর অফ ইংলিশ লিটারেচার। উনি আচ্ছা। জ্যোতি বসুর টিচার ছিলেন, সত্যজিৎ রায়ের টিচার ছিলেন। ও সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জ্যোতি বসু আমার দাদুর বাড়িতে হাতে হাত ধরে যেতেন, আচ্ছা। দুজন মিলে ক্লাস করে আসতেন। হ্যাঁ, ঋত্বিক ঘটক ওনার কাছেই পড়েছেন, এবং ঋত্বিক ঘটকের সিনেমায় আসাটা অনেকটা ইজ বিকজ আমার দাদু ওনাকে ইন্সপায়ার করেছিলেন আচ্ছা। টু ডু ফিল্ম। দাদুর বাড়ি কোথায় ছিল? ওনার বাড়ি হচ্ছে বালিগঞ্জে। আচ্ছা। বালিগঞ্জে সুব্রত মুখার্জির পুজো যেখানে হ্যাঁ, হতো, একডালিয়া ওখানটা। একডালিয়ার ঠিক ওখানে একটা বড় গ্রিন রঙের বাড়ি আছে, ওইটা আমার দাদুর বাড়ি। আমার বাবার জ্যাঠামশাই হন। তো আমার বাড়িতে পড়াশোনার একটা চাপ সবসময় ছিল, যে তোমাকে লেখাপড়াটা করতে হবে। অভিনেত্রী জয়া শীল ঘোষ, ওনাকে আমি ফোন করে বলি, জয়াদি আমাকে একটা নাচ তুলিয়ে দেবে? উনি তখন ওনার বিক্রম ঘোষের একটা খুব সুন্দর শিব তাণ্ডবের হ্যাঁ একটা গান উনি দিলেন, খুব ফাস্ট নাম্বার, এবং ভাস্কর দা কোরিওগ্রাফি করেছিল। আচ্ছা। ভাস্কর দার কাছে আমাকে পাঠিয়ে দিলেন, ভাস্কর দা আমাকে ওটা ট্রেন করলো। ওটা হলো হচ্ছে আমি শিবের নাচ করেছি পার্বতী সেজে, কারণ আমার ওইটা কি তাই নাচের? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওইটা হ্যাঁ, পুরো মানে পাটা ছিল ঢাকাই জামদানির, হ্যাঁ আর উপরটা ডাকের সাজ করে। হ্যাঁ, ডাকে সাজার হ্যাঁ। মতো। হ্যাঁ, ক্রাউনিং এর সময়টা কিরকম হয়েছিল? এরকম করা হয়েছিল কি? না, ওরকম করা হয়নি। আমি না ঠিক অবাক হয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল আমি যখন প্রথম কোনো কন্টেস্টে যাচ্ছি, আমার শেকড়টাকে তো আমার ভুললে চলবে না। হ্যাঁ, আমি সাংবাদিকতাও করেছি বাংলাতে, আমি ইংরেজিতে করতে পারতাম, আমি সারা জীবন ইংরেজিতেই পড়াশোনা করেছি। কিন্তু আমার মনে হলো কোথাও গিয়ে না, আই এম লায়াবল টু মাই প্লেস। আমি যদি নিজের জায়গার না হতে পারি, আমি পৃথিবীর কোনো জায়গার হতে পারবো না। স্টেজে যখন উঠলাম, যখন ওরা সাবটাইটেল ক্রাউনিং করছে, গুডউইল অ্যাম্বাসেডর এইসব হচ্ছে, বেস্ট স্মাইল, মিস পার্ক এইসব হচ্ছে, ও তখন আমাকে বললো যে প্রাইড অফ ইস্ট আমাকে দেওয়া হয়েছে। আমার মনে হলো কি বলতো, মানে এটা একটা খুব ভালো ক্যাচ, প্রাইড অফ ইস্ট মানে এটা মানে কি ভালো লাগে শুনতে। শুনতে ভাল লেগেছে। ইস্টের গর্ব। হ্যাঁ, আমার ঠিক, আমি না যেটার জন্য খেটেছি আমার মনে হলো আমি ওটাই পেয়েছি। ঠিক তাই, হ্যাঁ। মানে আমি প্রথম জীবনে বড় পুরস্কারটা আমি আমার জায়গার জন্যই পেতে চাইছিলাম। তো ওটা একটা সারিয়াল ফিলিং, নিবেদিতা দি, ওটা না আমি ঠিক বোঝাতে পারবো না। হ্যাঁ, ওইটার মোমেন্টটা না পেতে হবে। ওইটা ঠিক। এটা যে এটা চায় তাকে ওই মোমেন্টটা দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। সুস্মিতা সেনকে আমরা দেখি যখন উনি মিস ইউনিভার্স হয়েছিলেন, আমি প্রচুর ভিডিও দেখেছি, সুস্মিতা সেন তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি। মানে ওকে জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ দ্য এসেন্স অফ বিং আ ওম্যান, উনি পরে ইন্টারভিউতে বলেছেন আমি এসেন্সের শব্দটার মানেই জানতাম না। হ্যাঁ, এই কনফেশন গুলো তো পরে উনি করেছেন। এটা না তোমাকে না আমি ঠিক বোঝাতে পারবো না যে তোর তো এই সাফল্যটা শুনলাম, কিন্তু তোর একটু স্ট্রাগল, তো সাংবাদিকতার জীবনটার কথা জানতে চাই। তুই খুব ভালো ভালো কাজ করেছিস, তুই সুনিতা উইলিয়ামস এর ইন্টারভিউ করেছিস। হ্যাঁ, এইটা তুই আমাকে একটু এক্সপিরিয়েন্স গুলো বল। আমার প্রথম চাকরি হচ্ছিল আনন্দবাজার পত্রিকার ম্যাগাজিন ডিপার্টমেন্টে, যে ম্যাগাজিন ডিপার্টমেন্টে তুমিও ছিলে একটা সময়। হ্যাঁ, তো আমার আমি সানন্দাতে ছিলাম। তুমি সানন্দায় ছিলে, আমার ঠিক মানে পাশের ঘরটাতেই। কিন্তু তোমাকে আমি পাইনি। না, আমি অনেক আগে ছেড়ে দিয়েছিলে। আমি আনন্দবাজারে চলে। ও, তুমি আনন্দবাজারে মানে ওপর তলায় চলে গেছিলে। আমরা সানন্দার পাশেই, আনন্দবাজারটা ছোট ঘর ছিল, ওখানে বসেছিলাম। আর পৌলমী ছিল। পৌলমিদি, হ্যাঁ, Poulumidi was my first boss and she was such a lovely lady. আমি সায়েন্স সঙ্গী বলে একটা কলাম লিখতাম আনন্দমেলায়, এবং তার জন্য কখনো বিআইটিএম, কখনো সায়েন্স সিটি, এই জায়গাগুলো ডিরেক্টরের সাথে আমার খুব ভাব হয়ে গেছিল। আর এই সায়েন্টিস্ট গুলো, মানে যাদের সাথে সায়েন্টিস্টদের সঙ্গে ভাব হয়েছিল, এরা খুব সিম্পল মানুষ। They're very simple, they're very educated and very simple.
তো আমাকে এরকম সুনিতা উইলিয়ামস কলকাতায় আসছেন বেশ কয়েকটা স্কুল স্টুডেন্টের সাথে কথা বলতে। তো আমাকে উনি ডাকলেন যে এসে কভার করো। এবার আমি, মাথা খারাপ ছিল না কি ছিল আমি জানি না, বাচ্চাদের মতো আমি ইন্টারভিউ করব। হ্যাঁ তখন আমার 22 বছর বয়স, ইন্টারভিউ করব। এবং উনি বলছেন ইন্টারভিউ, এটা কি সম্ভব হবে? আমি বললাম না, আমি করতে চাই, লেটস ট্রাই। এবার উনি আমাকে হতাশ করেন। পৌলমীদির কাছে গেছিলাম, পৌলমী আমি সুনিতা উইলিয়ামস আসছে, আমি যাবো। বলে হ্যাঁ আমার কাছেও একটা কার্ড এসছে, তোর কাছেও কার্ড এসছে, যা। আমি না ইন্টারভিউ করতে চাই 1-on-1। পৌলমীদির কথাটা এখনো আমার মনে আছে, কিছুতেই পাবি না। এবার এটা শুনলাম, শোনার পর 3 দিন ফলো আপ করেছি সুনিতা উইলিয়ামসকে। মানে সায়েন্স সিটি অডিটোরিয়ামের যিনি ডিরেক্টর, যিনি ফোন করে আমায় ইনভাইট করেছিলেন, তাকে ফোন করে পাগলা করে দিয়ে পাগল করে দিয়ে, এবং তিনি আমাকে ভুল করে বলে দিয়েছেন যে সুনিতা কোন হোটেলে আছে। এই রে। হ্যাঁ তারপরে শুনলাম আমাকে যেহেতু বলে দিয়েছে, সেটা যেন বাকি সাংবাদিকরা না জেনে যায়, তাই জন্য সুনিতা নাকি লোকেশনও চেঞ্জ হয়েছিল, অন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা। এবার সুনিতা উইলিয়ামস এসছে, আমার দেখা মিস ইউনিভার্স তো উনি, হ্যাঁ কারণ সে অ্যাকচুয়ালি ওয়াকড দ্য ইউনিভার্স। আমি ওনাকে এরকম মন্ত্রমুগ্ধের মতো হ্যাঁ হয়ে, উনি উপরে দাঁড়িয়ে আছেন, আমি নিচে ছবি তুলে, মানে আমার ফ্যানগার্ল মোমেন্ট, আমি জার্নালিস্ট ভুলে গেছি আমি, তুলে ঠুলে। এবার উনি যখন প্রেস কনফারেন্সে যাচ্ছেন, আমি জুতো খুলে দৌড়েছিলাম, আমার মনে আছে। এবং জুতো খুলে যখন আমি দৌড়াচ্ছিলাম, উনি তো এরকম লম্বা লম্বা পা ফেলে হাঁটছিলেন, বিরাট লম্বা। উনি আমার দিকে না দুবার তাকিয়েছেন, তাকানোর পর উনি প্রেস কনফারেন্সে চলে গেছেন। উনি প্রেস কনফারেন্সে কথা বলেছেন, তারপরে যখন উনি বেরিয়ে এসছেন, একটা ছোট্ট ঘরে উনি বসে, অ্যান্ড শি লাভ সামোসা, ভীষণ ভালোবাসেন সামোসা খেতে। উনি বসে বসে সামোসা খাচ্ছেন, তারপরে উনি ওনার সমস্ত অত বড় ব্যাটালিয়ন নিয়ে উনি বেরিয়ে যাবেন। 10 মিনিট আছে হাতে, আর রুমের বাইরে সমস্ত মন্ত্রী আমলা এরা সবাই দাঁড়িয়ে আছে। এবার আমি ওখানে দৌড়েই যাচ্ছি, সব সাংবাদিকরা ঘোরাঘুরি করছে, আর আমি ওখানে লাফাচ্ছিলাম, আমার মনে আছে। ওখানে একটা খুব বড় নামকরা হাউসের একজন সাংবাদিক ওখানে বসেছিলেন, এরকম ভাবে বসেছিলেন আমি যেরকম বসে আছেন। ওনার বস নাকি নাসায় কথা বলে রেখেছে, তাই জন্য ও নাকি ইন্টারভিউটা পাবে। আচ্ছা। এবার আমাদের সাংবাদিকদের তো হ্যাবিট হচ্ছে, তুই যাবি যখন আমাকে তোর সঙ্গে নিয়ে যাবে, এইসব স্কিমবাজি চলছে। আমি তখন, সে আবার অনেক বলে ঠিক আছে তুমি ওনাকে ফোন করো, আমার বসকে ফোন করো। আমার বস বলে, এবার তার বসকে আমি ফোন করছি, তিনি খুব বড় সাংবাদিক, আমি নামটা নিচ্ছি না। ফোনটা তুলে বলছে, স্নেহা আসলে নাসায় না কথা বলে পারমিশন নেওয়া আছে। বললাম আচ্ছা ঠিক আছে, বলে ফোনটা আমি রেখে দিয়েছি। এবার আমি এত উকি ঝুঁকি মেরেছি, ভেতর থেকে একটা লোক, মানে একটা মেয়ে না লোক মনে হয়, মহিলাই বোধহয়, বেরিয়ে এসে আমাকে বললো ম্যাম ইজ কলিং ইউ ইনসাইড। এবার আমি ঢুকেছি, ঢোকার পরে ম্যাম আমাকে বলছেন কি হয়েছে। বললাম 5 মিনিট, 5টা প্রশ্ন। আমি না বাচ্চাদের ম্যাগাজিন থেকে এসেছি, বাচ্চাদের ম্যাগাজিন থেকে এসেছি, আর উনি তো বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করতে এসেছেন, আমার না বাংলায় হবে। আর আমি ঠিক এরভাবে বলছি ওনাকে ইংরেজিতে, যে অ্যাকচুয়ালি ইটস আ ফোর্টনাইটলি ম্যাগাজিন, ইটস কল্ড আনন্দ মেলা, আই এম ফ্রম রিজনাল নিউজ পেপার, রিজনাল পাবলিকেশন, আই জাস্ট নিড 5 মিনিটস। ওইটা 5 মিনিটসটা অনেকক্ষণ চললো, উনি পুরো ইন্টারভিউটা দিলেন, দিলে উনি বেরিয়ে গেলেন। আমি প্রথম কাজ যেটা করলাম, বেরিয়ে এসে আর্সেনালে গিয়ে, না আর্সেনাল গিয়ে বিরিয়ানি খেয়েছি, বিকজ দ্যাট ইজ হাউ। এবার চলে গেলাম পৌলমীদির কাছে গিয়ে, এরকম ডিক্টার ফোনটা রেখে, হয়ে গেছে ইন্টারভিউটা, কফি খাবি। মিডল পেজে বড় স্প্রেড হয়েছিল, কভার স্টোরি বাইরে পুরো ব্যাপারটা মেনশন করা ছিল। কিন্তু না, এটার ইম্প্যাক্টটা আমি অনেক পরে বুঝতে পারলাম, সুনিতা উইলিয়ামস। কারণ যখনই পরবর্তীকালে আমার কাছে এরকম চ্যালেঞ্জ এসছে সাংবাদিকতায়, যে কিছুতেই পারবো না করতে, কিছুতেই হবে না, তখন আমাকে এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টটা আমাকে না আশা দিয়েছে, কিক দিয়েছে, যে ওইটা আমি করতে পেরেছিলাম। ওখানে 500 জন সাংবাদিক ছিল, ফ্রম অল কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওখানে CNN, IBN ছিল, ওখানে বড় বড় ন্যাশনাল মিডিয়া ছিল। সুনিতা উইলিয়ামস আমায় বলেছিলেন, আই লাইক ডেসপারেট পিপল, দ্যাটস ওয়াই আই কল্ড ইউ। তোমার জীবনে ডেসপারেট না হলে তুমি কিচ্ছু করতে পারবে না। তখন আমার ওটা মজা লেগেছিল। তো এইটা একটা ছিল। আর আরেকটা মজা হচ্ছে, আমি সাংবাদিকতা করতে করতে দুম করে আনন্দবাজার চাকরি ছেড়ে দিয়েছিলাম, মানে ইয়েটাতে ম্যাগাজিন ছেড়ে দিয়েছিলাম। তার কারণটা হচ্ছে, আমি বাড়িতে আমার বাবা মার একমাত্র মেয়ে, প্রচন্ড আদরে বড় হয়েছি। কোনোদিনও জলটা গ্লাসে ঢেলেও আমায় খেতে হয়নি, কোনোদিনও রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালাতে হয়নি, কিছু না। আমার মা মনে করতো আমি জলে ডুবে মারা যাবো, তাই জন্য আমাকে সাঁতার শেখায়নি। আমি রান্নাঘরে ঢুকলে আমি পুড়ে যাব, আর আমি গাড়ি চালালে আমার অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। আমার মা ওই জন্য আমায় এগুলো কিছুই করতে দেয়নি। আমি দেখলাম যে বাবা মার বাড়িতে যদি থাকি, কিচ্ছু পারবো না করতে,
মানে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো না। হুম। প্রথম কাজ করলাম, আনন্দবাজারের চাকরিটাকে বন্ধ ছাড়লে। করলাম, হুম। চাকরির চেষ্টা করলাম, ইটিভিতে চাকরি পেয়ে গেলাম রামজি রায়ের ওখানে। বাবাকে গিয়ে বললাম, বাবা আমি চাকরি ছেড়ে বাইরে দিচ্ছি। চলে যাওয়ার চেষ্টা করলে? হ্যাঁ, বাড়ি চলে যাবো। বাবা তো অলমোস্ট হার্ট অ্যাটাকের মতো বসে হুম। পড়লো সোফায়, বললো কি বলছো? বললাম হ্যাঁ, আমি বাইরে যাব, নাহলে আমি মানুষ হবো না। হ্যাঁ, আচ্ছা, আমাদের তো জীবনে অনেক কিছুই পাওয়া আছে। তোর তো যা দেখলাম যে তোর মোটামুটি জীবনে ছোটবেলা থেকে তুই অনেক আদরে মানুষ হয়েছিস। বিয়ের কথাটা শেষে শুনবো। হ্যাঁ, বিয়ে হচ্ছে, ছোট্ট একটা মিষ্টি মেয়ে আছে। তারপর তুই একটা বিউটি পার্জেন্টে গিয়ে তুই মানে এরকম একটা হলি, পুরস্কৃত হলি। তো এত পাওয়ার মধ্য থেকে না পাওয়ার জায়গাটাও তো আছে। অবশ্যই। দেখো নিবেদিতা দি, না পাওয়া যদি না থাকতো, ওই অনুপম দার একটা গান আছে হ্যাঁ, না, সব পেলে। সব পেলে নষ্ট জীবন, এরকম কিছু জিনিস তো পাইনি। আমার সব থেকে কষ্ট করে পাওয়া অ্যাসাইনমেন্ট, যেটার জন্য আমি 15 রাত ঘুমাইনি, সেইটার একটা লাইনও নিউজ হুম। পেপারে বেরোয়নি। হুম। এবং আমি তারপরে সেই এডিটরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, তিনি আমার পিতৃতুল্য এডিটর। তিনি কেন এই সিদ্ধান্ত সেই সময় নিয়েছিলেন আমি সত্যিই জানি না। একটা লাইনও নিউজ পেপারে বেরোলো না। ওদের একটা ডিজিটাল ছিল, সেখানে পুরোটা বেরিয়েছিল। হ্যাঁ। ওই না পাওয়াটা না আমাকে খুব হন্ট করে। ও। হুম। এবং ওই অ্যাসাইনমেন্টটা শুধু আমার জন্য খুব বড় অ্যাসাইনমেন্ট ছিল না কিন্তু। আচ্ছা, সেটা সম্ভবত কানে যাওয়া তো। যদি তাই হয় তাহলে দেখ তুই আবার পরের বছর কানে যাচ্ছিস। যদি আমাকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ। বাট আই এম গ্রেটফুল টু দ্য ওয়ার্ল্ড। আমি সত্যি জানি না কেন কি হয়েছে, আর আমি জানতেও চাই না। আমি একটা জিনিসই বিশ্বাস করি নিবেদিতা দি, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়তো হয়। হ্যাঁ, এরকম আর কি কি না পাওয়া আছে, এটা তো একটা। এরকম অনেক না পাওয়া আছে, অনেক না পাওয়া ব্যক্তি জীবনে আছে, আহ কাজের জায়গায় আছে। হয়তো তুমি একটা ভালো অ্যাসাইনমেন্টের আইডিয়া নিয়ে গেলে, সেটা হয়তো তুমি জানো, তুমি তো এগুলো ফেস করছো, তুমিও জানো যে ওইটা খুব দরকার, কিন্তু সেটা ছাপা হলো না, বা হুম। সেইটা অত গুরুত্বই দেওয়া হলো না অ্যাসাইনমেন্টটা। হুম। এরকম তো না পাওয়া আছে, কিন্তু কি বলতো, জীবন তো চলতে থেমে থাকে থাকবে না। তো। আমি আই এম ভেরি গ্রেটফুল টু দ্য গড, টু হুম। গড। আমি ঠাকুরকে খুব বিশ্বাস করি, আমার মনে হয়। আর আমি আই অলওয়েজ থিঙ্ক দ্যাট লাইফ হ্যাজ ইটস ওন প্ল্যান। মানে জীবনের না কিছু তোমার জন্য কিছু কিছু জিনিস, যেমন আজকে তুমি আর আমি এখানে বসে গল্প করছি, বা আমরা আজকে, মানে এটা তো সাংঘাতিক ঘটনা আমার কাছে আজকে ঘটছে। হ্যাঁ, আমি খুব, আমারও খুব ভালো লাগছে যে আমার একজন জুনিয়র কলিগ, তাকে আমি ইন্টারভিউ করছি, আমার খুব মজা মানে লাগছে। খুবই, মানে কি বলবো, সারিয়াল একটা অভিজ্ঞতা। আজকের দিনটা আমার জন্য খুব সিগনিফিকেন্ট একটা, আমি আমি ডে সেলিব্রেশন করি, অ্যানিভার্সারি পালন করি। আচ্ছা। আর তোমাকে আমি একটা কথা বলি, গত বছর ঠিক 20 মেতে আজকের দিনে আমি পুরো প্যারিসে ঘুরছিলাম। ও। এই সময় আমি প্যারিসে ভিক্টোরিয়া সিক্রেটের ভেতরে ঢুকে, হুম। এটা যদি 4 ঘন্টা আগে হয়ে থাকে, হ্যাঁ। ঠিক 4 ঘন্টা আগে, 2টোর সময়, এখন পৌনে হ্যাঁ, 6টা হ্যাঁ, বাজে হ্যাঁ, হ্যাঁ। দেখাচ্ছে, 2টোর সময় ভিক্টোরিয়া সিক্রেটে ঢুকে পারফিউম কিনছিলাম। পারফিউম কিনছিস? আমার মনে আছে কিন্তু, হুম। যে ডেটা তো বা। ওটা কিসের জন্য গেছিস তখন? কান থেকে সোজা প্যারিসে একটা দিন। ও তো সেই অ্যাসাইনমেন্ট জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কান থেকে সোজা প্যারিসে প্যারিসে গিয়ে। একটা দিন। হ্যাঁ। হ্যাঁ, তো এইটা একটা বিষয়। আহ জীবন তোমাকে অনেক কিছু দেবে না, দেবে না, কি করা যাবে। তো তাই এই জন্য অ্যাসাইনমেন্টটা তোর জীবনে একটা বড় কিক। ওটা আমার জীবনে বিরাট বড় কিক। কারণ আমার মনে আছে, আমি মানে কারোর নাম নেব না, আমার খুব প্রিয় একজন দাদা সাংবাদিক, আমি কান থেকে ফেরার পর উনি আমার সঙ্গে পার্সোনালি দেখা করেছিলেন, হুম। এবং আমি তার লেখা পড়ে বড় হয়েছি। হুম। দেখা করে কংগ্রেচুলেট করেছিলেন। হুম। আমার মনে হয় ওটা বিশাল বড় অ্যাকনলেজমেন্ট আমার কাছে ছিল। আমি তার নাম নেব না, কারণ সেও চায় না আমি বলি, কারণ কিছু কিছু জিনিস তো আচ্ছা, খুব হ্যাঁ, হ্যাঁ। পার্সোনাল থাকে। বাট আমি কানের জন্য অনেক মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। হুম। হুম। এরপরে তোর কি প্ল্যান? এরপরে বই। বইটা বইটা বেরোনোর পরে তোর মানে ইন জেনারেল কি তোর কোনো মানে ফিল্মের দিকে কিছু করার ইচ্ছে আমি আছে কিছু কিনা? অফার্স পেয়েছি তাই? আচ্ছা, ফিল্মে ফিল্মে। বাংলা? না, বাংলা থেকে কেউ ডাকেনি গো। আচ্ছা। বাংলা থেকে ডাকেনি। আমি একটা বম্বে থেকে কল পেয়েছি, জানি না সেটা কতদূর কি হবে। একটা সাউথ ইন্ডিয়া থেকে বেশ কয়েকটা কল পেয়েছি। আচ্ছা, একটু তোর বাবা মা আর বরের কথা একটু শুনি, একদমই ও, শোনা হলো না। হ্যাঁ। আমার বাবা মা হচ্ছে, আমার বাবা
হোটেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন। হুম। বাবার হাইট হচ্ছে 6 ফিট। হ্যাঁ, বাবাকে ছোটবেলা আমার ডাইনোসরের মতো লাগতো, প্রচন্ড ভয় পেতাম। হ্যাঁ। হ্যাঁ, বাবা আমাকে প্রচন্ড শাসন করেছেন, কিন্তু বাবা হচ্ছে আমার লাকি চার্ম। হুম। আমি জীবনে যা করেছি, স্কুলের পেরেন্ট টিচার মিটিং থেকে শুরু করে আমার আনন্দবাজারের প্রথম চাকরির কন্ট্রাক্ট পেপার নিতে যাওয়া পর্যন্ত, বাবা ওয়াজ এভরিওয়্যার। হুম। বাবাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। বাবার কাছে শাসন মানে বাবারা মেয়েদেরকে মারবে না এরকম একটা ব্যাপার থাকে, তো মেয়েদেরকে না, কিন্তু চটাস দিয়েছে। প্রচুর মার খেয়েছি বাবার কাছে। আমি বাবার উপর তার জন্য এক ফোঁটাও রেগে নেই। আমার কোনো ওইসব হয়নি ন্যাকামি, বাচ্চাদের যেটা হয় ভীষণ ট্রমা, ওইসব কিচ্ছু আমার ট্রমা হয়নি। বাবা আমাকে মারতেই পারেন, আমি যদি বেয়াদবি, নিশ্চয়ই আমি ভুল করেছিলাম যার জন্য আমি খেয়েছিলাম। আর মা? মা হচ্ছে আমার জীবনের মানে উনি কি মানে করেন? আমার মা সবই করেন আমার মা। আচ্ছা। আমার মা আছে বলে আমি আর আমার বাবা এত বড় কাজ বড় করতে কথা পারে। বলছি। ঠিকই। ঠিক আছে, আমার মা সব করেছেন। আমার মা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যা যা করতে একটা মেয়ের দরকার। শুধু মার চাকরিটা করা হয়নি, তার কারণ হচ্ছে তখন আমি এসে ছোট, গেছিলাম আর হ্যাঁ। কি। তোর মেয়েকেও খানিকটা তো উনি দেখেন বলছিস তো, আমার তোর মাকে শাশুড়ি খানিকটা? যখনই আমার দেখো, আমি একটা কথা খুব এটা বিশ্বাস করি, আমার শাশুড়ি এবং আমার মা তাদের দুজনেরই কিন্তু 60-এর ওপর বয়স, হুম। এবং তারা কিন্তু সারা জীবন সংসারের ঘানি ঠেলেছেন। স্বামী সন্তান করতে গিয়ে কোথাও গিয়ে তারা নিজেদের কিছু, আমার শাশুড়ি মার কথা যদি বলতে চাই তাহলে উনি অসম্ভব ভালো গান করেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠী উনি, শি সিংস লাইক সন্ধ্যা মুখোপাধ্যায়। হুম। আমার মায়ের খুব পসিবিলিটি ছিল খুব বড় একটা চাকরি করার, এরা না ওইসব স্যাক্রিফাইস করেছে। স্যাক্রিফাইস করে আমাদের মায়েদের জেনারেশনটা হচ্ছে জেনারেশন হ্যাঁ। অফ স্যাক্রিফাইস। হুম। ঠিক আছে, 60 বছর হওয়ার পর আর জাস্ট তাদেরকে বিকজ আমি চাকরি করতে যাব, তাদের ঘরে আমি আমার মেয়েকে চাপিয়ে দিতে একদমই চাই না। আচ্ছা। তার জন্য কি, তারা যখন খুশি আসেন, মেয়েকে দেখেন, মেয়ের টেক কেয়ার করেন, মেয়ের সাথে সময় কাটেন, মেয়েকে খাওয়ান, স্নান দাদু দিদা করান, আসেন, দেখা করে চলে যান। সব চলে যান। এবং তোর আমার শাশুড়িও মেয়েকে, তাই? হ্যাঁ মানে ওনাদের উপর না ওই অ্যাডেড Burden রেসপন্সিবিলিটি আমি দিয়ে রাখিনি। আর তোর শ্বশুর মশাই কি করতেন? আমার শ্বশুর মশাই 2020 সালে মারা গেছেন। আচ্ছা হি আচ্ছা ওয়াজ আচ্ছা। দ্য সুইটেস্ট ম্যান আই স। ভীষণ মিষ্টি একজন মানুষ উনি। ওনার লয়ার লাংসে, ছিলেন? না উনি লয়ার ছিলেন না। আমার হাজবেন্ড হচ্ছে ফার্স্ট জেনারেশন লয়ার। আচ্ছা। আমার শ্বশুর মশাই ওয়াজ এ বিজনেসম্যান। হুম। তো আমার শ্বশুর মশাইয়ের লাংসে প্রবলেম ছিল, ওনার সিওপিডি ছিল। আচ্ছা। তো ওনাকে আমি 2000, উনি আমার হাতের এখানটায় মারা গেছেন। ও। ওনাকে আমার শাশুড়ি আমি তুলে ওই ঠাকুর ঘরে নিয়ে গেছিলাম। হি ডাইড ইন দিস, মানে এখানেই ওনার, আমার মনে আছে ওনার চোখটা উল্টে গেছিল। আচ্ছা। তো ওনাকে আমরা 2020 সালে হারিয়েছি বাবাকে। বাবা ওয়াজ ভেরি সুইট অ্যাজ এ হিউম্যান বিং, খুব দেখে রাখতেন বাড়ির সবকিছু আর কি, গল্প করতাম আমরা। এবার তোর বরের কথা বল। ও আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। ও তো অ্যারেঞ্জ ম্যারেজ? আচ্ছা। হ্যাঁ, কারণ আমি হায়দ্রাবাদে চলে গেছিলাম তো। হ্যাঁ, আমার ওইটা বলতে বলতে হলো না। হ্যাঁ, আমার বাবাকে আমি বললি? বললাম যে আমি চলে যাব, বাবা কিছুই করলো না। এই প্রথম হচ্ছে বাগবানের ওই ছেলেগুলোর মতো হয়ে গেছিলাম আমি, বাবার মাকে আলাদা করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বাবা দেখলো যে আমার মেয়ে ওখানে গিয়ে কিছু করতে পারবে না, মাকে 2 মাসের জন্য পাঠিয়ে দিল। ও। প্রথমবার বাবার মা আলাদা। হ্যাঁ। ঠিক আছে, বাবা কথা বলা বন্ধ করে দিয়েছে, চুপ করে গেছে, নিজে বাড়িতে এসে নিজে, আর বাবা কিচ্ছু পারে না করতে। বেচারা, হ্যাঁ, হ্যাঁ। কিচ্ছু পারে না বাবা করতে। বাট আর মা গিয়ে ওখানে তোকে সামলাচ্ছে? আমাকে মা ওখানে গিয়ে রান্না বান্না করে দিচ্ছে, এইসব হচ্ছে। তো 2 মাস পরে মাকে আমি পাঠালাম। মা এরকম মাঝে মাঝে যেত আসতো। আর তুই ওখানে তো সব পুড়িয়ে ফেলতিস। আমি তো ওখানে প্রথম মাছ রান্না করেছি, মাছ পুড়ে গেছে। তুমি দেখেছো ওর ঝোল পুড়ে যেতে, আমার না। ঝোল আলু সব পুড়ে গেছে। আচ্ছা। আলুর দম করেছি, রুটি পুড়ে গেছে, সব পুড়ে গেছে। হ্যাঁ। প্রথম ম্যাসাকার, ডিজাস্টার। যেহেতু আমার মায়ের মনে হতো যে আমার মেয়ে গ্যাস ধরালে পুড়ে যাবে, হ্যাঁ। তাই আমার বাড়িতে গ্যাস ছিল না, ও। ইন্ডাকশন ওভেন ছিল। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভাবলেও কিরকম হাসি পায়। তো হায়দ্রাবাদের ওই জার্নিটা ওরকম ছিল। তারপরে আমি নিজে সব করতে পারতাম, প্লাম্বিং এর কাজও পারতাম, তবে শিখে গেছিলি সব। হ্যাঁ। তোমাকে জলের মধ্যে কেউ যদি ছেড়ে দেয়, তুমি তো ঠিক সাঁতার কাটবেই, তুমি হ্যাঁ হ্যাঁ কাটবেই। আর রামোজি ফিল্ম সিটি, নিবেদিতা আমি এটা বলতে চাই তোমাকে, আমার পৃথিবীতে দেখা সেরা মিডিয়া পার্সন যদি কেউ হয়ে থাকেন, দ্যাট ইজ রামোজি রাও। আমি ওনাকে ডিরেক্টলি রিপোর্ট করেছি অনেক ক্ষেত্রে। বিয়ের প্রসঙ্গটা যেহেতু উঠেছে, আমি একটা কথা বলি, আমার বিয়ে যখন ঠিক হয় তখন রামোজি রাওয়ের
ইনাডু থেকে ইটিভি ভারত হচ্ছিল, আমি নাম নিতে পারি তো, হ্যাঁ হ্যাঁ ইটিভি থেকে ইনাডু থেকে ইটিভি ভারত হচ্ছিল। তখন রামোজিরাও আমাকে বললেন যে তুমি যেহেতু লাইফস্টাইল ডিপার্টমেন্টটা হেড করো, এখানে কোঅর্ডিনেট করো, তুমি কোন ডিপার্টমেন্টটা দেখতে, বাপি নিডু স্যার ছিলেন, প্রথম মিটিংটা হয়েছিল বাপি নিডু স্যারের সাথে। বাপি নিডু বলে তুমি কোন ওয়েবসাইটটা ন্যাশনালি হেড করতে চাইবে। আমি বললাম হেলথ। আমি একটা হেলথের নিউজ প্রিন্ট তোমার ব্লু প্রিন্ট বানিয়ে রামোজি রাওকে দেখাই। প্রথম ওনার সাথে ওনার চেম্বারে আমার সাক্ষাৎ, এবং রামোজি রাও যেটা চাইতেন সেটা হচ্ছে উনি মেয়েদেরকে শাড়িতে দেখতে চাইতেন। আচ্ছা। আর আমাকে উনি সবসময় সাদা শাড়িতে দেখেছেন, সাদা ব্যতীত অন্য কোনো রঙে দেখেননি, অন্য কোনো পোশাকেও দেখেননি, শাড়িতে দেখেছেন। তো আমি ওরকম মা সরস্বতীর মতো দুখানা বিরুনি বেঁধে, মানে হ্যাঁ মাথায় মানে বিরুনি ওই বেঁধে, সাউথ ইন্ডিয়ান টিপিক্যাল আর কি। না টিপিক্যাল না, মানে ওনার মতো মানুষ, মানে আমি জানি না, মানে পৃথিবীতে বোধহয় দুটো আর আসবে না, হ্যাঁ, আসবে না, মানে ওটা রামোজিরাও একজনই হন। হুম, আমি ওরকম মাথাটা বিরুনি করে সাদা রঙের একটা শাড়ি পরে। কটন শাড়ি, সাদা ব্লাউজ, সব পুরো একদম সাদা একটা হয়ে আমি গেছি, উনিও সাদা। হুম, নিবেদিতা দি তুমি ভাববে না, ওনার 80 বছর বয়স। ওনার চেম্বারে যখন আমি ঢুকলাম না, উনি এরকম একটা টেবিলে বসেছিলেন, রাজার মতো বসেছিলেন। আমাকে দেখে উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, এসে বললেন আম্মা প্লিজ সিট। মানে দাদু যেরকম ভাবে নাতনির সাথে হ্যাঁ কথা হ্যাঁ বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদু নাতনির সাথে কথা বললেন সেদিন। ক্যান আই কল ইউ মাদার টেরিজা? ওয়াই you wearing white? I'm getting that vibe from you want to head the national health beat. আচ্ছা এবার এবার বিয়ে, হ্যাঁ হ্যাঁ এইখানেই বিয়েটা। এবার আমি তো উঠছি, আমি ন্যাশনাল হেড হব, হ্যাঁ মানে বিশাল এক্সাইটমেন্ট। 28 বছর বয়স তখন, 28 বছর বয়সে কে ন্যাশনাল হেড হয় হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আমার বাবা আমাকে কলকাতায় ফেরানোর জন্য প্রজাপতি দেবতার শরণাপন্ন হয়েছিলেন, কারণ আমি অফিসে গিয়ে নেট খুলতে পারতাম না, মেল খুলতে পারতাম না। এত বাবা এত ছেলের ছবি পাঠাতো আমার, এবং আমার বাবা একটা খাতা মেনটেন করেছিল যেখানে আমার বরের নামের পাশে লেখা আছে ফাইনালাইজড। ও হ্যাঁ, বাবা একটা খাতা মেনটেন করতো, এরকম একটা খাতা ছিল মোটা, ও ফাইনালাইজড। মানে ফাইনালাইজ লেখা ছিল, বাবা সব খাতায় মেনটেন করতো। হ্যাঁ তারপরে এবার আমি যেই মেলটা খুলতাম দেখতাম পরপর বাবা প্রোফাইল আমাকে না আমাকে জিজ্ঞেস করেই বোধহয় শাদি.com এ, হ্যাঁ হ্যাঁ একটা প্রোফাইল খুলেছিল। প্রেম করেছিস তো? না, আমার অনেক প্রপোজাল এসেছিল, আচ্ছা, মানে তো এটা প্রেম আমার করো। ভালো লাগা ছিল, মানে কলেজ লাইফে একটা ছেলেকে ভালো লাগতো, কিন্তু ওটা কিছু হয়নি আর কি, মানে আচ্ছা আচ্ছা দূর থেকেই দেখে যেরকম হয় হ্যাঁ আর কি। হ্যাঁ আচ্ছা। আর বাবা আর কি ভাবলো, আমার বাবা আমাকে বিয়ে দিয়ে, আমার খুব ছোট বয়স থেকে সম্বন্ধ আসতো, হ্যাঁ, কিন্তু আমার বাবা কখনো ভাবেনি যে মেয়ের বিয়ে দিতে হবে। বাবা যখন তুই হায়দ্রাবাদে যেই বাবা দেখলো যে হায়দ্রাবাদে মেয়ে চলে গেছে, ওখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, তখন বাবা ভাবলো যে এবার তো, আবার বাবা আমাকে একটা ইমোশনাল ডায়লগ দিয়েছিল, তোমার কাছে তো আমি কখনো কিছু চাইনি, ও তুমি আমার একটা কথা শোনো। তখন আমি ভাবলাম আমার মায়ের ক্রিয়েটিনিন হাই হয়ে যাচ্ছে, বাবা কিরকম সারাক্ষণ ধরে একটা কিরকম একটা দুনিয়ায় বাবা ঢুকে যাচ্ছে, ভাবলাম যে ঠিক আছে বাবার কথাটা শুনেই দেখি। এবার বাবা শাদি.com এ প্রোফাইল খুলেছে, ভয়ঙ্কর সমস্ত পাত্র, বুঝতে পারলে তো। বাবা রোজ বলছে এই ছেলেটাকে দেখতে পারো, ওই ছেলেটাকে দেখতে পারো, ওই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো। আমি প্রত্যেকটা একটা করে খুদবার করছি, বাবা ওর ইংলিশ ভালো না, বাবা ওর এটা ভালো না। একটা ছেলে লয়ার, হ্যাঁ, বাবা এবং ছেলেটাকে দেখতে ভালো ছিল অনেস্টলি, দেখা দেখি তো কিছু যায় আসে না। বাবা হঠাৎ করে বাবা বললো যে দেখতে, না 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 ফাইনালাইজটা বাবা লেখেনি তখনও। বাবা বললো যে দেখো তুমি কত ভালো প্রোফাইল, আর বাবা না রেগে যাচ্ছে, তারপরে মেয়ের কাউকেই পছন্দ হচ্ছে না, তোমার কিরকম পছন্দ? আমি তখন একটা ক্রাইটেরিয়া বলেছি, বাবা ভালো দেখতে হতে হবে, ভালো পরিবারের হতে হবে, ভালো পড়াশোনা হতে হবে, গিটার বাজিয়ে গান জানতে হবে, কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাকে জানতে হবে, তাকে গাড়ি চালানো জানতেই হবে, তার পারফিউমের প্রীতি থাকতে হবে, এই সমস্ত অনেক রকম করে বাবা বললো, বাবা বললো কুমোরটুলিতে অর্ডার দিতে হবে, এরকম হলো। তারপরে ওই ছেলেটাকে, একটা ছেলেকে বাবা প্রায় আমাকে মানে কনভিন্স করেই ফেলছিল আর কি। আমি তখন বাবাকে বললাম, বাবা এই ছেলেটার না মানে ইংলিশটা ভুল আছে, এ তো নিজেকে অ্যাডভোকেট বলে ক্লেম করছে, কিন্তু তুমি দেখো 4 জায়গায় ইংলিশ ভুল। তারপর ওই ইনসিডেন্টের পরে বাবাটা থেমে গেছে। 2017 সালে জুন মাসে আমি বাড়ি এসেছিলাম, আসার পরে বাবা একটা ছেলের সাথে আমাকে দেখা করিয়েছিল। সেই ছেলেটাকে আমার বাবার পছন্দ, মায়ের পছন্দ, ছেলেটার সাথে কথা বলে আমারও মনে হয়েছিল ছেলেটা ভালো ঠালো।
কলেজ স্ট্রিটে দেখা করতে গেছিলাম। সে 1 ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রেখেছিল, আমি তো মাইনাস মার্কিং করছি, হুম 10-এর মধ্যে 100-র মধ্যে -10, 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে গরমের মধ্যে। হুম তারপরে তোমার কলেজ স্ট্রিটে পুরো চত্বরে ঘুরছি ঠুরছি, সবকিছু হচ্ছে, বই টই কিনছি, এই বই ওই বই, ফিজিক্সের বই, সে আবার ইঞ্জিনিয়ার, সবকিছু হচ্ছে টচ্ছে। সবকিছুর পর সে আমাকে একটা বাসে তুলে সে বাড়ি চলে গেছে। সে বাসে তুলেছে, বাড়ি চলে গেছে, ঠিক আছে। মা আমাকে পরের দিন এসে খুব ইন্টেলিজেন্টলি মা জিজ্ঞেস করলো, আর কি দেখতে হবে? আমি বললাম হ্যাঁ। মা বুঝে গেলো আগেরটাকে পছন্দ না, তাহলে আর দেখতে হতো। মা বললো তোর ওকে পছন্দ হলো না কেন? বললাম মা, হি ইজ লাইক আ ব্রাদার, হুম আই ক্যানট ইমাজিন হিম অ্যাজ সামথিং এলস। আর আমার মাসি, আমার বন্ধু, তাকে আমি বলেছিলাম যে এর সাথে রোম্যান্সটা করা যাবে না, এ তো ভীষণই দাদা সুলভ, এতে হবে না। তো ভালো। এবার তার মধ্যে কি হলো, আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আমার ছোট বোন প্রেম করতো নিজের অফিসে, তার বিয়ে ঠিক হয়ে গেছে। নিজের ছোট বোন? আমার ছোট বোন মানে আমার যেই মাসি, ও সেটা কারণ তুই তো একমাত্র সন্তান। হ্যাঁ মানে আমার ছোট বোন মানে আমার মাসুতো ছোট বোন। হ্যাঁ আর যেহেতু আমরা সবাই একটা একটা করে, তাই সিবলিং এর মতোই রেফার করি। তো সে হঠাৎ করে এসে আমাকে বলছে যে মা, বাবা বলছে তুমি ওর বিয়েতে যাবে না। বাবা কিরম তখন একটা অর্থোডক্স পুরোনো দিনের, তোমার বিয়েতে যাবে না? তুমি ওর বিয়েতে যাবে না কারণ ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে, বড় বোনের বিয়ে হচ্ছে না, এরকম একটা অদ্ভুত কথা বাবা, আমার সেই প্রগতিশীল বাবা এরকম একটা কথা আমাকে বলেছে। আমি খুব কষ্ট পেয়েছি। হ্যাঁ, আমি তখন রাগ করে শাদি.com-টা খুলেছি আবার। এবার ওটা পেড প্রোফাইল ছিল, যেখানে ফোন নাম্বারটা আমার বাবার ছিল। হ্যাঁ তো বাবা হঠাৎ করে এরকম দেখছি দেখছি সব মানে কাউকে পছন্দ হচ্ছে না, হঠাৎ করে একটাকে বার করে দিয়েছি। আমার মা পাশে বসে দেখছিলেন। মা বললেন যে ওই ছেলেটাকে তুমি নিয়ে এসো, ফেরত নিয়ে এসো নিয়ে এসো। দেখলাম একটা খুব মিষ্টি মতো দেখতে একটা ছেলে। আমি এতই ফাস্ট ওইগুলোকে না করছিলাম যে ওইটাকেও না করে দিয়েছি। হলুদ রঙের একটা জামা পরা, মাথায় তিলক কাটা, মিষ্টি মতো সুইট দেখতে। মা বলে এখানে মনোজ মুরলি নায়ারের মতো দেখতে। এখানে আমার বর এটা শুনলে খুব হাসবে। ও সবসময় বলে যে না, আমাকে মোটেও মনোজ মুরলি নায়ারের মতো দেখতে না, কিন্তু আমার বরকে একটু হলেও দেখতে। তো ওইটা হলো। এবার আমি কিছুই না, আমি শুধু হাই লিখেছি। সে আমাকে একটা অনেকদিন আগে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিল, আমি শুধু রিপ্লাই করেছি। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই, হ্যাঁ হাই দিস ইজ দিস বলে বলে আমি রাত্রিবেলা কথা বলবো। এবার সে তো ফোন করেছে, এবার সে তো জানে না যে ফোন নাম্বারটা আমার বাবার দেওয়া, আমার নয়। তো বাবার সঙ্গে 1.5 ঘন্টা কথা বলেছে। আচ্ছা। আমার সাথে বলেনি। পরের দিন আমার শাশুড়ি আর আমার বড় আমায় দেখতে এসছে। তুমি ভাবো, বর আর শাশুড়ি দেখতে এসছে, ঠিক আছে। সেখানে আমি গান গেয়েছি। হ্যাঁ আমার শাশুড়িও খুব ভালো গান করেন, তিনিও গান গাইছেন। আর আমার বরের দিকে তাকাইনি। আমার শাশুড়ি মা এত বেশি, শাশুড়ি মার সাথে গল্প করেছিলাম যে আমি আমার বরের দিকে অত নজর দিইনি। মানে ও এরকম বসেছিল, আমার শাশুড়ি এরকম বসেছিল, আর আমার মা বাবা এরকম ঢাকুরিয়ার বাড়িতে ছিল, এটা হয়েছিল। হয়ে গেল। বললো যে তুমি কি খেতে ভালোবাসো, কাঁঠাল নিয়ে কথা হচ্ছিল। আমি কাঁঠাল খেতে ভালোবাসি, তুমি কালকে আমাদের বাড়িতে এসো, কিছু না হোক তুমি কাঁঠালটা অন্তত খেয়ে যাও। এবার আমি পরের দিন ওদের বাড়িতে এসেছি, এই বাড়িতে এসেছি। হ্যাঁ, এটার ইন্টেরিয়রটা তখন ওইদিকে খাট ছিল, অন্যরকম ছিল। আমি ঢুকে দেখি কি বাড়ি ভর্তি লোক। মানে বাড়িতে বিয়ে হয়ে গেছে, নতুন বউ ঢুকলে যেরকম বাড়ি ভর্তি লোক থাকে, আমাকে দেখার জন্য দুনিয়াতে যত লোক পসিবল ছিল সবাইকে বলে সবাই এসছে। আর এই ফ্ল্যাটটায় জানো তো নিবেদিতা দি, আমার সব ননদরা এই ফ্ল্যাটেই থাকে। মানে বড়দি, মেজদি, আমার ননদ সবাই মানে এই 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 প্রেমিসেসের মধ্যে, এই প্রেমিসিসের মধ্যে। এটা তো ওদের বাড়ি ছিল আগে, এটা ভেঙে ফ্ল্যাট হয়েছে। তো ওদের সবার ফ্ল্যাট আছে, ওরা ওইখানেই থাকে। মানে যত সবাই চলে এসেছে, গোষ্ঠী সবাই চলে এসছে। তখন আমার বরের মুখটা আমি ভালো করে দেখিনি। আমার ননদরা ওই আমাদের বেডরুম যেখানে, ওইখানে বসে আমাকে আমার বরের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে। ও খুব ভালো, এই তাই ওই সেই। মানে তোদের মধ্যে তার মানে তো সেভাবে কথাও হয়নি না, সব পরিবারের কথা বলছে, ঠিক আছে। আমরা কোনো আর কথা টথা বলিনি। আমার বর জাস্ট আমাকে এরকম বসে এরকম বোঝাচ্ছে। আমার বর জাস্ট ঘরে এসছে, ইউ ওন্ট বিলিভ, আই জাস্ট স হিজ পায়ের পাতা। এ তো পুরো পুরো 50s এর গল্প করছিস। বরের পাটা দেখে আমি পছন্দ করেছিলাম, নারায়ণের মতো ফর্সা ধপধপে সুন্দর পা। ওইটা দেখে আমার মনে হয়েছিল সুন্দর পা। মুখ দেখিনি, কিন্তু পা দেখে বরকে চুজ করেছিলাম। পরের দিন ওর সাথে গেলাম, আলাদা করে ডাকলো দক্ষিণাপনের সামনে, দেখলাম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ঢুকলাম, দেখলাম সুন্দর মিউজিক, হ্যাঁ সুন্দর একটা সেন্ট, হ্যাঁ মানে একদম পুরো মানে আমাকে দাঁড় করায়নি, ও দাঁড়িয়ে ছিল, আমি গাড়িতে উঠেছি, আমার ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, আবার বৈঠক বলে একটা খাবারের দোকান, ওখানে গেছি, গিয়ে দুজনে বসে খেয়েছি। সেখানে আমি শুধু দিকে তাকিয়ে বসেছিলাম, শুনছিলাম ওর কথা। ও আমাকে, যেহেতু লয়ার, বলছে শোনো আমার প্রফেশনটা কিন্তু জেলাস মিস্ট্রেস,
আমি কিন্তু কোনো সময় দিতে পারবো না। আমি তো মনে মনে ভাবছি আমি বিয়েটা আমিও তো পারবো না। তুমি এবার তো তুমি বুঝতে পারবে তো কি খেলা হতে চলেছে। বিয়েটা যখন হলো তারপর দেখছি আমার 15ই আগস্টে ছুটি নেই, আমার 26শে হ্যাঁ। জানুয়ারিতে কোনো ছুটি তো নেই, না, পুজোর ও সময় তো ছুটি দিতে পারবে নেই, না। আমি তো দিতে পারছি না সময়। এই হলো ব্যাপার। তারপরে আমি আবার হায়দ্রাবাদে ফেরত চলে গেলাম। কেন? তো হায়দ্রাবাদ থেকে ফিরে ও, এসেছিলাম, তারপর ওখানে গিয়ে আবার ওই 7 দিনের জন্য এসেছিলাম, তার মধ্যে এই ব্যাপারটা ঘটে গেল। তো ও আচ্ছা, তারপরে ওখানে গিয়ে রেজিগনেশন দিয়ে এসে না, তারপরে রেজিগনেশন দিইনি। আমি যেহেতু রামোজি ফিল্ম সিটি এবং ইটিভি ভারতকে এতটাই নিজের ফ্যামিলি ভাবতাম, আমি ওখানে বললাম যে আমি কলকাতায় শিফট করব অ্যাজ এ রিপোর্টার। রামোজিরাও শুনে আটকে উঠেছিলেন, তোমাকে আমি ন্যাশনাল হেড করতে চাই, হুম। তুমি রিপোর্টার হতে চাও? আমি বললাম, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। হুম। তো উনি আমাকে ট্রান্সফার করে দিলেন। তখন থেকে আমার বিনোদন সাংবাদিকতা করা, তার আগে আমি পুরোটাই লাইফস্টাইল করতাম। ও, ওখানে তারপরে এখানে এসে একটা পুরো সমুদ্রের মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ। দেখলাম যে কাউকে চিনি না, কোনো পিয়ার আমাকে চেনে না, আমি কোনো পিয়ার কে চিনি না। তারপরে তো একটা ভালোই এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, প্রথম 1 মাসেই। তার মানে তোর বিয়ে, তোর বা বিনোদন সাংবাদিকতা সব একসঙ্গে হতে হ্যাঁ থাকলো। হ্যাঁ হ্যাঁ। এবং তার কত বছরের মধ্যে তোর মেয়ে হলো? আমার 2-3 মেয়ে বছর? হয়েছে 2023, আমার 17তে বিয়ে হয়েছে। মানে 6 ছ বছর তো। বছর পরে মেয়ে 6 বছর পরে মেয়ে হয়েছে, এবং তারপরে তুই মোটামুটি ওটা থেকে একটুখানি বিরতি দিয়ে তুই এই প্রেজেন্টে হ্যাঁ, চলে গেছিস, হ্যাঁ। তাই তো? তাহলে মোটামুটি এখানেই আমাদের গল্পটা শেষের দিকে হ্যাঁ। যাই। আর কিছু বলার যদি থাকে বল। বলার আমার একটা কথাই আছে বল। নিবেদিতা দি, যেহেতু আমি তোমার সঙ্গে কথা বলছি, আমার মেয়েদেরকে একটা কথা বলার আছে। হ্যাঁ, বল। সেটা হচ্ছে উম কোনো বয়স হচ্ছে থেমে যাবার বয়স নয়। কোনো বয়সে এসে এটা মনে হওয়া উচিত না যে আমার জীবনটা এখানে আটকে গেছে, বা একটা শেষ। বা শেষ। অনেকের জীবনে অনেক রকম ঘটনা ঘটে, আমাদের প্রত্যেকের জীবনে হার্ট ব্রেকস হয়, নিশ্চয়। প্রত্যেকের জীবনে ব্যর্থতা আছে। আর আমি একটা কথা বারবার বলতে চাই, না পাওয়া ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যতক্ষণ রিজেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, রিজেকশন। এইটা যদি একবার কেউ স্পোর্টিংলি নেয় না, তাহলে তার জীবন সেখানে থেমে থাকে না, চলতেই থাকে। চলতেই থাকে। আর এটা ভাবার কোনো খুব কারণ নেই। স্ট্রংলি চলে তাতে। আমি একটা ছোট্ট কথা বলে আজকে একটা জিনিস শেষ করতে চাইছি। সেটা হচ্ছে, আমি তখন ক্লাস 6-এ পড়তাম। ক্লাস 6-এ পড়ার সময় আমার খুব প্রিয় একজন হিস্ট্রি টিচার, ওনার নাম রত্নাবলী রায়। ওনাকে কলকাতা শহরে অনেকেই চেনেন, তার কারণ হচ্ছে উনি বাড়ির বাইরে আলপনা দেন। রত্নাবলী ম্যাম ওয়াজ মাই মানে টিচার। অন্ধকারে গিয়ে আলপনা দিয়ে চলে আসে, লোকে উঠে দেখে ঘাবড়ে যায়। এক্স্যাক্টলি। দেশপ্রিয় পার্কের ওই ওই লেক মার্কেটে হ্যাঁ, ওখানে। আমার অত্যন্ত সৌভাগ্য যে উনি আমার হিস্ট্রি টিচার ছিলেন স্কুলে। ওনার অদ্ভুত ওই এই আলপনার ব্যাপারটা। অদ্ভুত, মানে উনি তো অদ্ভুতই, সান্টা ক্লসের মতো ব্যাপারটা। হ্যাঁ, উনি একদম সান্টা ক্লসের মতো ব্যাপারটা। উনি আমার টিচার ছিলেন, হিস্ট্রি টিচার। উনি একদিন ক্লাসে এসে আমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলেন, বেটা হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম ইন লাইফ। আমরা সবাই আমাদের তো কি স্কুল ছিল না? বালিগঞ্জ শিক্ষা সদন, এখন যেটা দা বিএসএস স্কুল। হ্যাঁ। আর কলেজ? কলেজ যাদবপুর ইউনিভার্সিটি। হ্যাঁ, কি কম্পারেটিভ লিটারেচার। ওকে, এবার বল। হ্যাঁ। তো রত্নাবলী ম্যাম ক্লাসে এসে ন্যাচারালি জিজ্ঞেস করেছে, কে কি হতে চাও? তো সবাই তার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এমএলএ এই সমস্ত বলে যাচ্ছে, কেউ পলিটিশিয়ান এমএলএও বলেছিল। আমি একমাত্র প্রাণী ছিলাম ক্লাসে যে বলেছিলাম সাংবাদিক হতে চাই। হ্যাঁ, এবার আমার ক্লাসের একটি অত্যন্ত সুন্দরী মহিলা, মানে মেয়ে আর কি, আমার ক্লাসমেট, এবং স্কুলেও সে অত্যন্ত জনপ্রিয় ছিল, তার কারণ সে সুন্দরী। সে হঠাৎ করে ক্লাসের এন্ডে এসে আমাকে বলল, স্নেহা, হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক অফ বিকামিং আ জার্নালিস্ট? ভাই, have you seen yourself in the mirror? You think you fit into that profession? Because আমি তখন টমবয় ছিলাম, আমার মা ছোট করে চুল কেটে রেখেছিল। ও আমাকে মুখের উপর এসে এই কথাটা বললো। আমি বাড়িতে এসে 3 দিন আয়না দেখিনি, 4 দিনের দিন আয়না দেখেছিলাম, এবং খুব কষ্ট পেয়েছিলাম এই কথাটা শোনার পর। তারপরে ওটা নিয়ে আর ভাবিও নি, জানো তো। কাট্টু যখন গ্রাজুয়েশনটা কমপ্লিট করলাম, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যেটা ঘটলো, আমার কাছে কিন্তু সেই সাংবাদিক হওয়ার অফারটাই এলো। হ্যাঁ, আমি আনন্দবাজারের অ্যাড দেখে কিন্তু ট্রেনি জার্নালিস্টের পরীক্ষাটা দিতে গেলাম। এবং সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে, আমি যখনই যা যা পোস্ট করি, যে আমাকে বলেছিল হ্যাভ ইউ সিন ইউর সেলফ ইন দ্য মিরর, সে কিন্তু প্রত্যেকটা পোস্টে লাইক করে। বাহ, এর থেকে সাফল্য আর কি আছে? এর থেকে সাফল্য ওই বয়সে। হ্যাঁ, তুমি যে বলছিলে না পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ, একটা মানুষকেও যদি তুমি জীবনে জবাব দিতে না পারো,
হুম। তাহলে তুমি বুঝতে পারবে যে আর তুমি নোবডি কিছু করলে না। কিছু করলে না। তাহলে এখানে আমরা মোটামুটি শেষ করি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার। নিবেদিতা অনলাইন অনেক দিন ধরে অনেক সুন্দর সুন্দর কাজ করছে। নিবেদিতা দি মানে নিবেদিতা দে, তিনি আমার অত্যন্ত প্রিয় দিদি, আগে বলবো সাংবাদিক তিনি সবার জন্য। নিবেদিতা দি খুব ভালো কাজ করছেন, সুন্দর গল্প করছেন সবার সাথে, অনেক অজানা কথা, যে কথাগুলো সচরাচর মানুষ বলে উঠতে পারে না, নিবেদিতা দি সেই কথাগুলো শুনছেন, আপনাদের সামনে তুলে ধরছেন। আপনারা দেখতে থাকুন নিবেদিতা অনলাইন এবং সাবস্ক্রাইব করুন নিবেদিতা অনলাইনকে।